বাংলাদেশে টালমাটাল এইরকম পরিস্থিতি আর অনুপ্রবেশের চেষ্টা, সেই অনুপ্রবেশ রুখতে ইতিমধ্যে আপনারা দেখেছেন কৃষ্ণগঞ্জে বাংকার, সেই বাংকার কেন এ নিয়ে প্রশ্ন উঠছে। বনগাঁ সীমান্তে গতকাল 55টি সিসি ক্যামেরা বসানো হয়েছিল কারণ নজরদারি রাখার জন্য। আর আজকে বাগদাতেও সীমান্তে নজরদারি চালানোর জন্য 17টা সিসি ক্যামেরা প্রথম ধাপে বসালো বাগদা পঞ্চায়েত। বাগদা সীমান্তে মোট 30টি সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত। কথা বলবো প্রতিনিধি অনিরুদ্ধর সঙ্গে। অনিরুদ্ধ, এখানে যে সিসি ক্যামেরা বসানো হয়েছে তার থেকে বাংলাদেশ সীমান্ত কতদূর অনুপ্রবেশের চেষ্টা হতে পারে বলে আশঙ্কা? নিশ্চয়ই দেখো আনন্দ, তোমাকে জানিয়ে রাখি যে উত্তর 24 পরগনার বাগদা গ্রাম পঞ্চায়েতের অনেকাংশেই বাংলাদেশ সীমান্ত রয়েছে এবং এই অনেকাংশে বাংলাদেশ সীমান্তের মধ্যে কিছু অংশে কিন্তু এখনো কাঁটাতার নেই, অর্থাৎ কাঁটাতারবিহীন যে সীমান্ত বলা হয় বাগদা গ্রাম পঞ্চায়েতের মধ্যে কিছু অংশে এখনো কাঁটাতার নেই এবং এই পথ ব্যবহার করেই অনেক সময় দেখা গেছে অনুপ্রবেশ হয়ে থাকে এবং বাগদা থানা একাধিকবার এরকম অনুপ্রবেশকারীদের এই বাগদা এলাকা থেকে গ্রেপ্তার করেছে এবং সেই প্রসঙ্গেই তৎপর হয়েছে বাগদা গ্রাম পঞ্চায়েত। বাগদা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ইতিমধ্যেই একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাগদার যে সমস্ত গুরুত্বপূর্ণ মোড়গুলো রয়েছে সেই মোড়ে ইতিমধ্যেই 17টা সিসি ক্যামেরা বসানো হয়েছে এবং প্রথম ধাপে 30টা সিসি ক্যামেরা বসানো হবে বলে জানিয়েছে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে। গ্রাম পঞ্চায়েতের প্রধান বাগদা গ্রাম পঞ্চায়েত বসালো, কিন্তু নজরদারি কারা করবে অনিরুদ্ধ? 17টা ক্যামেরা বসানো হচ্ছে এবং 30টা ক্যামেরা বসানোর পরে অনিরুদ্ধ, পঞ্চায়েত তো বসালো সিসি ক্যামেরা, নজরদারি কারা করবে? একদমই পঞ্চায়েতের পক্ষ থেকে যে সিসি ক্যামেরা বসানো হয়েছে সেই নজরদারি চালাবে পঞ্চায়েত অফিসেই। এই সিসি ক্যামেরার যে মনিটরিং ডিসপ্লে, সেই মনিটরিং ডিসপ্লে কিন্তু পঞ্চায়েত অফিসেই বসানো হয়েছে এবং তদারকি করবে বাগদা পুলিশ প্রশাসন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই মনিটরিং সিস্টেমটাকে মনিটরিং করা হবে এবং পঞ্চায়েত অফিস থেকেই কিন্তু রীতিমতন দেখা যাচ্ছে বাগদার বিভিন্ন মোড়ে কোনো রকম যদি অপ্রীতিকর মুভমেন্ট হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু পঞ্চায়েতের তরফ থেকে পুলিশ প্রশাসনকে জানানো হবে এবং পুলিশ প্রশাসনকে সহযোগিতা করবার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পঞ্চায়েতের প্রধান। অন্যদিকে কিন্তু স্থানীয় বাসিন্দা থেকে ব্যবসায়ী সকলেই জানিয়েছে যে এই উদ্যোগকে তারা সাধুবাদ জানাচ্ছে এবং এই উদ্যোগের ফলে তারা অনেকটাই সুরক্ষিত মনে করছে বলে জানিয়েছে এবং তারাও সহযোগিতার হাত বাড়িয়েছে বলে দাবি করেছেন। অয়নদা, বাগদার মানুষ উপকৃত হবে, সুরক্ষিত হবে, কারণ বর্তমান বাংলাদেশের যা পরিস্থিতি, যে কোনো মুহূর্তে উগ্রপন্থী ঢুকে আমাদের সাধারণ জনগণের উপরে একটা অ্যাটাক করতে পারে। সে ব্যাপারে আমরা অনেকটা সুরক্ষা পাচ্ছি এবং প্রধানের এই সহযোগিতা সত্যি বাগদার মানুষের পক্ষে একটা শুভ বার্তা এবং এর জন্য আমরা প্রধান এবং পঞ্চায়েতকে ধন্যবাদ জানাই। বাংলাদেশে উদ্বিগ্ন যে পরিবেশ পরিস্থিতি, বিশেষ করে উগ্রপন্থীর ভারতবর্ষে ঢোকার যে একটা মানসিকতা, এটার দিকে লক্ষ্য রেখেই এবং সামাজিক সুরক্ষার জন্য আমরা বাগদা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে 30খানা সিসি ক্যামেরা লাগানোর ব্যবস্থা করেছি। আপাতত সক্রিয় রয়েছে 17টা। বিশেষ করে বাগদা অঞ্চলের পুরোটাই প্রায় সীমান্তবর্তী এলাকার মধ্য দিয়ে বিস্তারিত। এই সমস্ত দিক লক্ষ্য রেখেই বাগদা পুলিশ প্রশাসনের সুবিধার্থে এবং আমাদের বাগদার অঞ্চলের মানুষের সুবিধার্থে আমরা এই সিসি ক্যামেরাগুলো বসিয়েছি। এই হচ্ছে বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্প। এই রোহিঙ্গা ক্যাম্পে অপহরণ, বাল্যবিবাহ, যৌন নির্যাতন, দুর্বিষহ পরিস্থিতি এই রোহিঙ্গা ক্যাম্পের ব্রিটিশ রিপোর্টে উঠে এলো। দেখুন, ছোট ছোট ঝুপড়ি, এগুলি বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী শিবির। মায়ানমার গৃহযুদ্ধের চাপে দেশ ছাড়তে হয়েছে। দলে দলে রোহিঙ্গারা সীমান্ত পেরিয়ে ঘাঁটি গেড়েছে বাংলাদেশে। তাদের ঠিকানা শরণার্থী শিবির, কিন্তু সেখানেও এক ভয়াবহ জীবন। ইংল্যান্ডের সংস্থার সমীক্ষা রিপোর্টে বিস্ফোরক তথ্য। রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে দিন দিন বাড়ছে লিঙ্গভিত্তিক নির্যাতন। মহিলাদের সফট টার্গেট করা হচ্ছে। অপহরণ, বাল্যবিবাহ, যৌন নির্যাতন, ধর্ষণ কিছুই বাদ যাচ্ছে না। অনেক সময় মহিলাদের জোর করে যৌনকর্মী হতে বাধ্য করা হচ্ছে।
রোহিঙ্গাদের নিয়ে এই সমীক্ষা চালিয়েছে ইংল্যান্ডের সংস্থা অ্যাকসেপ্ট। বিশ্বের বিভিন্ন প্রান্তে সীমান্ত সমস্যা এবং এর ফলে তৈরি সংকটের জেরে যে সামাজিক প্রভাব তাই নিয়ে এই সংস্থা সমীক্ষা চালায়। এই সংস্থা বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্প নিয়েও সমীক্ষা করেছে। রোহিঙ্গাদের ঠিকানা ছিল মায়ানমারের রাখাইন প্রদেশ। সেই দেশে গৃহযুদ্ধ শুরু হলে রোহিঙ্গারা দেশ ছাড়তে বাধ্য হন, আশ্রয় খুঁজে পান বাংলাদেশে, কিন্তু তাতে রেহাই মেলেনি। সমীক্ষা রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলিতে অনেক গোষ্ঠী রয়েছে, রোহিঙ্গাদের মধ্যেই দ্বন্দ্ব আছে। দুই গোষ্ঠীর বিবাদে সবসময় মহিলাদের টার্গেট করা হয়। রোহিঙ্গা পুরুষরাও নির্যাতনের শিকার হচ্ছেন, যখন তখন তাদের যুদ্ধে নামানো হচ্ছে। মায়ানমারে এখনো অস্থিরতা রয়েছে। বাংলাদেশ সীমান্তের বিস্তীর্ণ এলাকা আরাকান আর্মির দখলে। রিপোর্টে দাবি করা হয়েছে কখনো আরাকান আর্মি, কখনো আবার মায়ানমার সেনার হয়ে তরুণ রোহিঙ্গাদের লড়াইয়ে নামতে হচ্ছে। বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্প থেকেই তাদের নিয়ে যাওয়া হচ্ছে। কেউ কেউ প্রাণ হারাচ্ছেন, কেউ টাকা দিয়ে মুক্তি পাচ্ছেন। কোনো ক্যাম্পে রোহিঙ্গা যুবকের সংখ্যা কমলেই সেই ক্যাম্পের মহিলাদের উপর নির্যাতন বাড়ে বলে রিপোর্টে দাবি। এই ভয়ানক পরিস্থিতি থেকে মুক্তি দিতে রোহিঙ্গা ক্যাম্পে শিক্ষা এবং সংস্কৃতির উন্নতির মতো নানা দাওয়াই দিয়েছেন সমীক্ষকরা। কিন্তু সেই পথে কাটা টাকা, এত খরচ কে যোগাবে? মার্কিন অনুদানের বড় অংশ রোহিঙ্গাদের উন্নয়নে খরচ হতো। সম্প্রতি সেই অনুদান বন্ধ করে দিয়েছে আমেরিকা। বিশ্বের সবথেকে বেশি রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে। এতে সে দেশের অর্থনীতির উপর চাপ বেড়েছে। এরই মাঝে আর্থিক অনুদান বন্ধ করে দিল আমেরিকা। এতে বড়সড় ধাক্কা খেয়েছে ঢাকা। নিউজ 18 বাংলা। হাওড়ার জয়পুরে নাবালিকা খুন, ধর্ষণ, মাটিতে পুঁতে ফেলার অভিযোগ, কিন্তু পরিবার অভিযোগ করেছিল পুলিশের গাফিলতির। কেস ডায়েরি তলব করল হাইকোর্ট। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগে হাইকোর্টে যায় পরিবার। কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, জানুয়ারি কেস ডায়েরি তলব করা হয়েছে এবং হাওড়ার জয়পুরের এই যে ঘটনা, এই ঘটনায় পুলিশ যথাযথ তদন্ত করছে না এবং একাধিক দিক রয়েছে যেখানে ফাঁকফোকর রয়েছে তদন্তে, যেগুলিকে সঠিকভাবে তুলে ধরলে আসল কারণটা কি, এই ধরনের ঘটনার পেছনে কি রহস্য লুকিয়ে রয়েছে তা সামনে আসতে পারে। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগই পরিবার দ্বারস্থ হয় এবং যেহেতু মামলা ইতিমধ্যেই পুলিশ রুজু করেছে হাওড়ার এই জয়পুর থানার ঘটনায়, সেক্ষেত্রে কেস ডায়েরি দেখার পরই হাইকোর্ট পরবর্তী তার সিদ্ধান্ত বা পর্যবেক্ষণ রাখবে, এমনটাই জানিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এবং 31শে জানুয়ারি কেস ডায়েরি পাওয়ার পরই এক্ষেত্রে পরবর্তী তদন্তের অগ্রগতি কি হতে পারে বা কোন দিকে যেতে পারে তা সামনে আসতে পারে। তবে কেস ডায়েরি দেখার পরই বিচারপতি পর্যবেক্ষণ রাখবেন আদতে পুলিশের কোনো ভুল বা ঠিক কিছু আছে কি নেই। আচ্ছা, বেশ। আপনাদেরকে মনে করিয়ে দিই, তৃণমূল বিধায়ক, উত্তর 24 পরগনার জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামীর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তার মন্তব্যে বিতর্ক এবং তার জনসমক্ষে যে আচরণ, সেই আচরণ নিয়ে দল তৃণমূল সন্তুষ্ট নয়, তাই তাকে শোকজ করা হয়েছিল। উত্তর 24 পরগনার জেলা সভাধিপতিকে শোকজ করা হয়েছিল। বারবার ব্যক্তিগতভাবে দেখা করে এই নারায়ণ গোস্বামী ক্ষমা চান, কিন্তু না, লিখিত ক্ষমা চাইতে হবে। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, দেখো, পরপর দুবার দেখা করলেন তিনি গিয়ে শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে, কিন্তু পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে কোনো মৌখিক অনুতাপের বিষয়, ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশের বিষয় চলবে না। গোটা ঘটনা নিয়ে অত্যন্ত কড়া তৃণমূল কংগ্রেস এবং বক্তব্য হচ্ছে একদম লিখিত আকারে তাকে জবাব দিতে হবে। তুমি জানো যে ইতিমধ্যেই তার হাতে তোকাদের চিঠি ধরানো হয়েছিল এবং তারপরে তিনি ব্যক্তিগতভাবে অনুতাপ প্রকাশ করেছেন, কিন্তু দলের বক্তব্য সেটাই করলে হবে না। যে ধরনের আচরণ করা হচ্ছে সেই ধরনের আচরণ যথাযথ নয়। এই আচরণ দলের শৃঙ্খলা ভঙ্গের শামিল, তাই নিয়ম অনুযায়ী দল করা নির্দেশ দিয়ে রেখেছে, সেই অনুযায়ী তাকে জবাব দিতে হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে শৃঙ্খলা রক্ষা কমিটির তরফ থেকে। ওকে। যাকে শোকজ করলো বিধায়ক, তার কি কোনো উত্তর এসেছে? উত্তর আসেনি। দল গতকাল দেখা করেছিল। কি বললেন? উত্তর দেবেন, শিখে দিয়ে দেবেন। মানে সেটা অনুতপ্ত ব্যাপারটা। ব্যক্তিগতভাবে আমার কাছে যা বলে সে বলেছে, কিন্তু লিখিতভাবে দিক দেয় তখন কঠোর দল তারা শোকজ কেন করলেন?